হাজ্জা উপজাতি এরা পৃথিবীতে বসবাসকারী সবথেকে আদিম উপজাতি। হাজার হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তার তীর ধনুক দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। হরিণ, সজারু, শুয়োর, জেব্রা, গন্ডার, বানর যাকেই পাবে তাকেই তারা শিকার করে খেয়ে ফেলে। এমনকি ব্ল্যাক ম্যাম্বার মতো বিষাক্ত সাপকেও তারা শিকার করে খেতে ছাড়ে না। মূল কথা হলো যেদিন যাকে পাবে তাকেই তারা শিকার করে খেয়ে নেয়। এরা এমন এক উপজাতি যারা শিকার করার পূর্বে গাঁজা খেয়ে থাকে। তারা মনে করে গাঁজা খেয়ে শিকার করতে বেরোলে শিকার ভালোভাবে করতে পারবে। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সহজ সরল। সকালে ঘুম থেকে ওঠো, ভালো করে গাঁজায় দম দাও, সারাদিন শিকার করে খাও আর রাতে ঘুমিয়ে পড়ো, ব্যাস এইটুকুই। আর এই উপজাতির পুরুষদের 10টা করে স্ত্রী থাকে। হাজ্জা উপজাতি এরা তানজানিয়ার লেক ইয়াসির কাছে বসবাস করে। হাজ্জা জনগণ ঐতিহ্যগতভাবে প্রায় 20 থেকে 30 জন লোকের ক্যাম্পে বাস করে। এদের থাকার ঘরগুলিকে সাধারণত কিছু গাছের লতাপাতা আর ঘাস দিয়ে তৈরি করা হয়। এরা প্রধানত তীর ধনুক দিয়ে শিকার করে। এরা ধনুকগুলিকে কামিফোরা গাছের কাঠ দিয়ে তৈরি করে। আর এরা তীরে বিষ লাগিয়ে রাখে যাতে শিকার খুব সহজেই মারা যেতে পারে। শিকার করার পূর্বে তারা তাদের তীরগুলি ঠিক আছে কিনা একবার চেক করে নেয়। যে তীরগুলি বাঁকা আছে সেগুলিকে আগুনের তাপ দিয়ে দাঁত দিয়ে সোজা করে নেয়। এরা সবাই নিজের তীর নিজেরাই তৈরি করে। এদের প্রত্যেকেই তীর চালাতে অনেক পারদর্শী। হাজ্জা উপজাতিরা সাধারণত ছোটখাটো গ্রুপে বিভক্ত হয়ে শিকার করে থাকে। এরা প্রাণীদের চলাফেরার ধরন আর তাদের আচরণ খুব সহজেই বুঝতে পারে। এরা প্রাণীদের পায়ের ছাপ আর বল দেখে অনেক মাইল দূর থেকেই শিকারের লোকেশনকে খুঁজে বের করে নিতে পারে। যখন তারা শিকারকে বধ করে সঙ্গে সঙ্গে তাকে কেটে আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে দেয়। এরপর তারা কিছু মাংস তাদের বাকি মেম্বারদের শেয়ার করার জন্য ক্যাম্পে নিয়ে আসে। আসলে হাজ্জা অধিবাসীদের একটি শক্তপোক্ত সংস্কৃতি রয়েছে। শিকারকে তাদের দলের মধ্যে ভাগ করে নিতে হয়, মানে যারা শিকারে যায়নি তারাও মাংসের ভাগ পাবে। শিকার করা প্রাণীদের গোটা অংশকেই তারা খেয়ে নেয়, এমনকি তারা নাড়ি ভুড়িকেও খেতে ছাড়ে না। আর শিকার করা প্রাণীদের চামড়াগুলিকে তারা ফেলে দেয় না। রাতে ঘুমানোর জন্য এগুলিকে তারা কাঁথা কম্বলের মতো ব্যবহার করে থাকে, আর সেই সাথে পোশাক হিসেবেও এগুলি ব্যবহার করে থাকে। শিকার করার সাথে সাথেই তারা প্রাণীর কিডনি আর লিভারকে কাঁচাই চিবিয়ে খেয়ে নেয়। তারা মনে করে এগুলি হাই ভ্যালু পুষ্টিকর খাদ্য। যখন তারা বানর কিংবা মহিষের মতো বড় প্রাণীকে শিকার করে তখন তারা রান্না করার জন্য গোটা গ্রুপ এক জায়গায় জমায়েত হয়। আর সাকসেসফুল শিকারীকে গ্রুপের সবাই প্রশংসা করে থাকে। শুধুমাত্র কেবল পুরুষরাই শিকারের সন্ধানে বের হয় না, মহিলারাও শিকার করতে বেরোয়। হাজ্জাদের প্রধান খাদ্য হলো মাংস, কিন্তু বর্ষার সময় প্রাণী শিকার করা তাদের কাছে বেশ কষ্টসাধ্যের। এই কারণেই এই সময় তারা ফলমূল আর লতাপাতা খেয়ে থাকে। আর এই সময় পুরুষরা ক্যাম্পে বিশ্রাম করে আর মহিলারা খাবারের সন্ধানে বের হয়। হাজ্জা উপজাতিদের সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই হাজ্জা উপজাতিতে একজন পুরুষ 10 জন স্ত্রী রাখতে পারবে। অনেকগুলি স্ত্রী থাকার অর্থ এই নয় যে পুরুষটি অনেক শক্তিশালী কিংবা তার অনেক সম্পদ রয়েছে। আসলে অনেকগুলি স্ত্রী থাকার অর্থ হলো জীবনকে আরও সহজ সরল করা আর টিম ওয়ার্ক হিসেবে কাজ করা। অনেকগুলি স্ত্রী থাকার অর্থ কেবল চয়েস নয়, বরং এটা তাদের প্রয়োজনীয়তা। প্রত্যেক স্ত্রী ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত থাকে। কেউ খাবার সংগ্রহ করে থাকে, কেউ ছেলে মানুষ করে থাকে। আবার কমিউনিটিকে দেখভাল করার জন্য প্রত্যেক স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে হাজ্জা ট্রাইবের যারা খুবই দক্ষ শিকারী হয়ে থাকে তারাই অনেকগুলি স্ত্রী রাখার সুযোগ পেয়ে থাকে। এই ট্রাইবে একজন দক্ষ শিকারীকে লিডার হিসেবে গণ্য করা হয়। হাজ্জাদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরও আশ্চর্যজনক। এরা মৌচাক খোঁজার জন্য হানি গাইড নামের এক ধরনের ছোট্ট পাখির সাহায্য নিয়ে থাকে। এই পাখিগুলি মৌচাকের কাছে গিয়ে শীষ বাজিয়ে সিগন্যাল দিয়ে থাকে, আর এতে করে তারা গাছে কান লেগিয়ে সহজে বুঝে যায় যে কোন গাছে মধু রয়েছে। যখন নিশ্চিত হয় যে এখানে মৌচাক রয়েছে তখন একজন আগুন জ্বালানোর কাজ শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে। এরপর তারা হাতে করে চাক বের করে আর মধু আর বোপ দুটোকে একসাথে খেয়ে নেয়। হাজ্জা উপজাতিরা খুবই সাধারণ ধরনের জীবনযাপন করে, কিন্তু এরা যে অঞ্চলে বসবাস করে সেখানকার পরিবেশ অনেক কঠিন। বেশিরভাগ সময় এই জায়গাটি শুষ্ক হয়ে থাকে। মাঝে মধ্যে এই অঞ্চলে খরা দেখা দেয় আর নদীর জল শুকিয়ে যায়, ফলে তাদের পান করার জল সংগ্রহ করার জন্য খুবই সমস্যা হয়। এই সময় তাদের বাটি ঘুরতে হয় পান করার জল সংগ্রহ করার জন্য। জল আর শিকারের সন্ধানের জন্য প্রতিদিন তাদের অনেক দূরত্ব পর্যন্ত যাত্রা করতে হয়, ফলে রাস্তায় তাদের অনেক খতরনাক প্রাণীদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। ড্যানি উপজাতি ইন্দোনেশিয়া পাপুয়া অঞ্চলে বসবাসকারী এই ড্যানি উপজাতিদের সংখ্যা খুবই সামান্য, কিন্তু এদের প্রথা খুবই অদ্ভুত। যখন এদের পরিবারের কোনো সদস্য মারা যায় তখন তারা দুঃখ প্রকাশ করার জন্য কান্নাকাটি করে না, বরং এর পরিবর্তে তারা হাতের একটা আঙুল কেটে ফেলে। এই আঙুল কাটার মধ্য দিয়ে তারা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা আর গভীর দুঃখ প্রকাশ করে থাকে। এই উপজাতির ফ্যামিলির যতগুলো মেম্বার মারা যাবে
তাদের প্রত্যেকের মৃত্যুতে একটা করে আঙুল কেটে ফেলতে হবে। এরপর তারা মৃত ব্যক্তির আত্মাকে খুশি করার জন্য একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই অনুষ্ঠানে অনেকগুলি বন্য শুয়োরকে ভোজন করা হয়। ড্যানি ট্রাইবদের কাছে বন্য শুয়োর হলো খুবই পবিত্র একটি প্রাণী। তারা মনে করে যে যত বেশি শুয়োর বলি দিতে পারবে মৃত ব্যক্তির আত্মা ততই খুশি হবে। এই উপজাতিদের মধ্যে মৃত ব্যক্তিকে শবদাহ করার প্রথা রয়েছে, কিন্তু যদি ব্যক্তি তাদের নেতা হয় তাহলে তাকে শবদাহ না করে মমিফাই করে ফেলে। বডিকে মমিফাই করতে তারা ধোয়া, তাপ আর প্রাকৃতিক তেলের সাহায্য নিয়ে থাকে। এদের কিছু কিছু গ্রামে এখনও এমন কিছু বডি রয়েছে যেগুলির বয়স প্রায় 100 বছরের উপর। তারা মনে করে এভাবে মমি বানিয়ে রাখলে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা আর সম্পর্ক বজায় থাকবে। তবে এই উপজাতিরা বর্তমানে অনেক বন্ধুত্ব পরায়ণ। তারা ট্যুরিস্টদের সঙ্গে সুন্দর ব্যবহার করে থাকে, কিন্তু পূর্বে তারা নরখাদক ছিল। আগে এই উপজাতিরা বন্দীদের ধরে নিয়ে গিয়ে উৎসবে হত্যা করত। আসলে তারা এমনটা চর্চা করত কেবল অন্যান্য উপজাতিদের ভয় দেখানোর জন্য। তবে বর্তমানেও তারা উৎসব পালন করে থাকে, আর এই উৎসবে তারা অদ্ভুত সাজে নিজেদেরকে সাজিয়ে তোলে আর বিভিন্ন ধরনের লতা পাতা গায়ে জড়িয়ে আজব প্রকৃতির নাচ করে থাকে। এদের আশ্চর্য রকমের উৎসব হলো ভোগলা জায়েন্ট। এই উৎসবটি তারা প্রতি 5 বছর অন্তর অন্তর পালন করে থাকে। আর তাদের এই উৎসবের সময় জঙ্গল থেকে শূকর ধরে এনে এক কপি শূকরটির মাথা আলাদা করে দিয়ে কাঁচা অবস্থাতেই খাওয়া শুরু করে দেয়। ইন্দোনেশিয়ার এই সুলাওয়েসি দ্বীপে কেউ মারা গেলে তাদের অন্তিম সংস্কার না করে মৃতদেহগুলিকে সংরক্ষণ করে পরিবারের মধ্যে রেখে দেওয়া হয়। তাদের বিশ্বাস এই মৃতদেহগুলি তখনও তাদের মধ্যে জীবিত থাকবে। তারা সেই মৃতদেহগুলিকে ভাবে অসুস্থ ব্যক্তি, যারা কিনা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এমনকি তারা এই মৃতদেহগুলিকে খাবারও খেতে দেয়। গরিব পরিবারের লোকেরা এই লাশগুলিকে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত নিজের কাছে রেখে দেয়। কিন্তু যারা ধনী পরিবার হয় তারা এই লাশগুলিকে প্রায় 1 বছর পর্যন্ত নিজেদের কাছে রেখে দেয়। এই উপজাতির লোকেরা মনে করে তাদের প্রিয় মানুষ মৃত্যুর পরেও পরিবারের অংশ হয়ে থাকে। তারা ভাবে এই মৃত লোকগুলির আত্মা এখনও তাদের বাড়ির ভিতরেই আছে। দিনে 2 থেকে 3 বার করে পরিবারের সদস্যরা এই লাশগুলোর সাথে সময় কাটায়। এখানকার উপজাতিরা মনে করে এই লাশগুলোর স্বপ্নে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে। প্রায় 1 মাস থেকে 1 বছর মৃত ব্যক্তির কেয়ার করার পর তারা অন্তিম সংস্কারের জন্য অনুষ্ঠানের আয়োজন করে। আর এই অনুষ্ঠানে তারা অনেকগুলো মহিষকে বলি দিয়ে থাকে। তারা মনে করে থাকে যারা মারা যায় তাদের উদ্দেশ্যে যদি মহিষ বলি না দেওয়া হয় তাহলে তারা দ্রুত পরকালে যেতে পারবে না, কারণ মহিষকে পরকালের বাহক হিসেবে তারা গণ্য করে থাকে। এদের কোনো ব্যক্তি মারা গেলে মহাযজ্ঞ করে তাদেরকে সমাধিস্থ করা হয়। কিন্তু এখান থেকেই তাদের আবার নতুন করে শুরু। তাদের আত্মীয় স্বজনকে কবর দেওয়ার পরেও তারা মনে করে তারা মারা যায়নি, তাই মৃত্যুর পরেও তার পরিবারের লোকেরা কবরের কাছে নিয়মিত দেখা করতে আসে আর নানানভাবে শোক পালন করে থাকে। এই উপজাতি তাদের পূর্বপুরুষদের এতটাই ভালোবাসে যে প্রতিদিন শোক পালন করেও ক্ষান্ত হয় না। তাই তো তারা প্রতি বছর নিয়মিত মৃত ব্যক্তির কফিনকে বার করার একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারা যে মৃতদেহগুলিকে কতটা ভালোবাসে তা প্রকাশ করার জন্য মৃতদেহগুলিকে তুলে পরিষ্কার করে পুরাতন পোশাক বদলে আবার নতুন পোশাক পরিয়ে দেয়। এমনকি তারা সেই মৃতদেহগুলির পূজাও করে থাকে। আর এই দেহগুলির কাছে নিজেদের পরিবার আর তাদের উপজাতিদের কল্যাণের জন্য ভালো চাওয়ার উপাসনা করা হয়। অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবারও মৃত ব্যক্তিকে তার কবরস্থানের কফিনে বন্দি করে দাফন করে দেওয়া হয়। এখানে এমন কিছু পরিবারের লাশ রয়েছে যাদের বয়স প্রায় 100 বছরেরও বেশি, আর তার পরিবারের সদস্যরা এভাবে বাজে বাজে কবর থেকে লাশগুলিকে বের করে থাকে আর পূজা অর্চনা করে আবারও তাকে দাফন করে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ।